নিতাই খানিকক্ষণ বিহ্বলভাবে দাঁড়িয়ে রইল অন্ধকার নীলকুঠির সামনে। বাতাস উঠেছে, চারদিকের বন জঙ্গলে বাজছে একটা ভৌতিক মর্মর, যেন অতীত যুগের যত প্রেতাত্মা আজ এই অন্ধকার রাত্রে নীলকুঠির জঙ্গলে হানা দিয়েছে। অসংখ্য জোনাকি জ্বলছে ঝোপে ঝাড়ে, তাদের হিংস্র চোখ থেকে ঠিকরে পড়া আগুনের স্ফুলিঙ্গ যেন। নিতাইয়ের বুক কাঁপতে লাগল। এ কোথায় এলো? কার সর্বনাশা আকর্ষণে এখানে এসে পড়ল সে? জঙ্গলের কোলে ঘন অন্ধকার যেন তাকে ঠেসে ধরেছে, যেন তার দম আটকে আসছে। কে এই বন্ধু এমন অস্থানে এমন অসময়ে তাকে ডেকে আনলো? সে কি সত্যি সত্যি বন্ধু, না কোনো শত্রুর ফাঁদ? নিতাই চুপ করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ভয় ব্যাকুল চোখ দুটো বুলিয়ে নিল পোড়ো নীলকুঠির ভয়াবহ রহস্যময়তার উপরে। তারপর চেপে ধরল পকেটের রিভলভারটা। নিজের অস্ত্রটার নিষ্ঠুর শীতল স্পর্শে তার নিজের শরীরটাই যেন শিউরে উঠল। ফিরে যাবে? বোধহয় ফিরে যাওয়াই ভালো। কিন্তু যাবে কি যাবে না ভাবতে ভাবতেই সে চমকে লাফিয়ে উঠল। তার কাঁধের ওপর কার একখানা হাত পড়েছে, যেন মানুষের হাত নয়। চারদিকের আঁধারি একখানা লম্বা হাত বার করে তার কাঁধের ওপর রেখেছে। অস্বাভাবিক গলায় নিতাই বলল, কে? আঁধারের ভেতর থেকেই জবাব এলো, এসো। নিতাই পকেটের রিভলভারটা ধরবার চেষ্টা করতে লাগলো, কিন্তু ভয়ে আর উত্তেজনায় তার হাতটা থরথর করে কাঁপছে। তেমনি বিকৃত গলায় সে জিজ্ঞাসা করল, তো তুমি কে? জবাব এলো, বন্ধু। ওরা কেউ দেখতে পায়নি। একটু দূরে আর একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। তার মুখ মানুষের নয়, কঙ্কালের। তার হাত মানুষের নয়, গরিলার মতো বড়, আর সেই হাতখানা টকটকে রঙে রঙিন। কঙ্কাল মূর্তিটা নিঃশব্দে হাসছিল। হঠাৎ তার হাড়ের দাঁতগুলো খটখট করে বেজে উঠল। নিতাই চমকে বলল, ও কি? বন্ধু জবাব দিল, কিছু না, বোধহয় কটকটে ব্যাঙ। ঘরে ঢুকে মোমবাতির আলোটা জ্বালালো বিরিঞ্চি। তারপর নিজের পিস্তলটা নিতাইয়ের দিকে ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নিঃশব্দে একটা ভয়ঙ্কর হাসি হেসে বলল, চিনতে পারছো? ততক্ষণে আতঙ্কে পাথর হয়ে গেছে নিতাই। মোমবাতির মৃদু আলোয় চোখে পড়ছে ঘরের ভেতরের বীভৎস সেই অমানসিক দৃশ্যটা। মেঝেতে তাজা রক্তের স্রোত বইছে। নিতাইয়ের পায়ের নিচে সে রক্ত আঠার মতো চটচট করে উঠল। আর রক্তের সেই পৈশাচিক সমারোহের মধ্যে পড়ে আছে একটা মৃতদেহ, মুখ থুবড়ে পড়ে আছে। প্রসারিত হাতের দুটো মুঠি শক্ত করে আঁটা। অন্তিম যন্ত্রণায় পায়ের আঙ্গুলগুলো পর্যন্ত দোমড়ানো। কিন্তু তার চাইতেও বড় বিভীষিকা নিতাইয়ের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তার হাতের ছোট রিভলভারের নলটা তারই বুকের দিকে উদ্যত হয়ে আছে। তার সাদা সাদা বড় বড় দাঁতগুলো ক্ষুধার্ত জানোয়ারের মতো যেন তাকে তাড়া করে আসছে। নিতাই অস্ফুট গলায় বলল, বিরিঞ্চি। বিরিঞ্চি আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল মৃতদেহটার দিকে। আর অনাদি। নিতাইয়ের সমস্ত জ্ঞান যেন লুপ্ত হয়ে গেল। মাথা ঘুরে রক্তাক্ত মেঝের ওপরেই বসে পড়ল সে। শুধু তেমনি করেই সামনে দাঁড়িয়ে পিশাচের মতো হাসতে লাগলো বিরিঞ্চি।
কয়েক মিনিট পরে নিতাই উঠে দাঁড়ালো। কাঁপা গলায় জিজ্ঞেস করল, অনাদিকে কে খুন করেছে? আমি। কেন? দরকার ছিল। কিন্তু বিরিঞ্চি বিকটভাবে সেই রকম শব্দহীন হাসি হাসল। ভয় নেই, তোমাকে খুন করব না। বলছি তো, আমি তোমার বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু তা আমি জানি। নিতাইয়ের হাত পা কাঁপছে। আমার কাছে তুমি কি 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 চাও? কিছুই না, পুরনো বন্ধু, একটু আলাপ পরিচয় আর কি। বিরিঞ্চি নিশ্চিন্তভাবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। তাছাড়া একটু দাবিও আছে, আশা করি বন্ধুকে বিমুখ করবে না। কি দাবি? কিছু টাকা। কিসের টাকা? কেশব দাসের সিন্দুক থেকে নেওয়া 1000 টাকার অর্ধেক। সে টাকার আমি কিছু জানি না। জানো না? বিরিঞ্চি তেমনি করে হাসতে লাগলো। এ কথা তোমার কাছ থেকে একেবারে আশা করিনি তা নয়। লজ্জা কি বন্ধু? সত্যি কথাটা সবাই জানে। সবই চাই না, মাত্র 7,500 পেলেই আমি চলে যাব। মিথ্যে কথা, আমার কোনো টাকা নেই। নেই? নিশ্চিতভাবে বিরিঞ্চি বলল। তোমার টাকা নেই? আমার রিভলভারে টোটা আছে। অনর্থক কেন বন্ধু বিচ্ছেদ ঘটাচ্ছ বলো দেখি। রাজি হয়ে যাও। সে টাকায় তোমার দাবি নেই, আছে শ্রীমন্ত রায়ের। একই কথা, দাও টাকাটা দিয়ে ফেলো চটপট। না। দেবে না? বিরিঞ্চি অনাদির মৃতদেহটা দেখিয়ে দিল। ক্ষুব্ধ স্বরে বলল, তাহলে আমাকে আর একটা খুন করতেই হলো দেখা যাচ্ছে। নিতাই আর্তনাদ করে উঠল। হাতটা চলে গেল পকেটের ভেতর। খবরদার! হঠাৎ আকাশ ফাটানো গলায় চেঁচিয়ে উঠল বিরিঞ্চি। খবরদার! আমি জানি তোমার পকেটে পিস্তল আছে, কিন্তু বার করবার চেষ্টা করো না, তার আগেই মিছিমিছি প্রাণটা খোয়াবে। বিরিঞ্চির পিস্তলটা নিতাইয়ের প্রায় বুকের কাছাকাছি এসে ঠেকেছে। ট্রিগারে একটা আঙুল তৈরি হয়ে আছে। হাল ছেড়ে দিল নিতাই। হতাশভাবে বলল, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। না, তোমার ব্যাংকে আছে, সে আমি জানি। তা ভালো ছেলের মতো এটা সই করে দাও দেখি। কি এটা? চেক বই। চেক বই? এ যে আমার ব্যাংকেরই চেক বই। এ তুমি কোথায় পেলে? বিরিঞ্চি মুচকি হাসল। কোন ব্যাংকে টাকা আছে জানলে চেক বই জোগাড় করা এমন আর শক্তটা কি? নাও নাও, সই করো। আমি সই করব না। কালো রিভলভারটা নাচিয়ে বিরিঞ্চি বলল, করবে না? না। তাহলে অনাদির দিকে একবার তাকাও। দাও, সই করছি। নিতাই হাত বাড়ালো। কিন্তু কলম? এই নাও। পকেট থেকে ফাউন্টেন পেন বার করে দিল বিরিঞ্চি। কত টাকা লিখব? রিভলভারটা নাচিয়ে বিরিঞ্চি বলল, লিখতে হবে না, শুধু সই করো। তার মানে ব্ল্যাঙ্ক চেক? হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক। সভয়ে নিতাই বলল, তুমি যদি আমার সব টাকা তুলে নাও? বন্ধুকে বিশ্বাস করো। না, সই করব না। তাহলে? বিরিঞ্চি পিস্তল বাগিয়ে ধরল। দাও দাও, সই করছি। খসখস করে চেকের স্বাক্ষর করে দিল নিতাই। তারপর মাথায় হাত দিয়ে মেঝেই বসে পড়ল। আজ তার সব গেল। আজ সে পথে বসেছে। কিন্তু নিতাইয়ের চোখ ঝিলিক দিয়ে উঠল। এর শোধও সে নিতে পারবে। ও টাকা হজম করার ক্ষমতা বিরিঞ্চির হবে না। নিতাই বলল, এবার আমাকে যেতে দাও। হ্যাঁ, দিচ্ছি। বিরিঞ্চি রক্তমাখা ছোড়াটা হাতে তুলে নিল। মোমবাতির আলোয় ঝিকিয়ে উঠল রাক্ষসের জিভটা।
ছোড়াটা শক্ত করে মুঠোর মধ্যে আঁকড়ে ধরে বিরিঞ্চি এগুতে লাগলো নিতাইয়ের দিকে। নিতাই সভয়ে চেঁচিয়ে উঠল, এ কি? এবার বিরিঞ্চি শব্দ করে হাসল, টেনে টেনে হাসল। নিতাই সরকার, ভেবেছ তুমি সবচেয়ে চালাক, তাই না? আজ চেকে সই করে দিয়েছ, কালই কলকাতায় ব্যাংকে তুমি টেলিগ্রাম করে দেবে। তারপর চেক ভাঙাতে গেলেই আমার হাতে দড়ি পড়বে। না, অত বোকা আমি নই। পাংশু পাণ্ডুর মুখে নিতাই বলল, তুমি কি করতে চাও? শত্রুর শেষ রাখব না। তীরের মতো বেগে নিতাই দাঁড়িয়ে উঠল, টেনে বার করে আনলো রিভলভারটা। কিন্তু তার আগেই বিরিঞ্চির ছোরা তার বুকে এসে বিঁধেছে। নিঃশব্দে একটা ভারী বস্তার মতো অনাদির রক্তাক্ত দেহের ওপর গড়িয়ে পড়ল নিতাই। একটা আর্তনাদ করবারও সময় পেল না। বিরিঞ্চি গর্জে উঠল, কেল্লা ফতে! আর সেই মুহূর্তেই কঠিন ভয়াবহ গলায় কে বলল, একটু দাঁড়াও বিরিঞ্চি, খেলা এখনো শেষ হয়নি। সাপের ছোবল খাওয়ার মতো লাফ দিয়ে উঠল বিরিঞ্চি। শ্রীমন্ত রায়ই বটে, কোনো সন্দেহ নেই, শ্রীমন্ত রায়েরই কণ্ঠস্বর। তীর বেগে বিরিঞ্চি রক্ত মাখা ছোড়াখানা তুলে নিল। কিন্তু কোথাও কেউ নেই। চারদিকে অন্ধকার সীমাহীন সমুদ্রের মতো। তার ভেতর কিছুই চোখে পড়ল না। অন্ধকারের মধ্যে আবার সেই ভয়ঙ্কর স্বর উঠল, রিভলভারটা হাত থেকে ফেলে দাও বিরিঞ্চি। শ্রীমন্ত রায়! বিকট গলায় বিরিঞ্চি চেঁচিয়ে উঠল। তারপর শব্দ লক্ষ্য করে ছোরা তুলে ঝাঁপ দিতেই ধুম করে এলো একটা গুলির আওয়াজ। অসহ্য যন্ত্রণায় কোকিয়ে উঠল বিরিঞ্চি। আহত হাত থেকে শব্দ করে ছোরাখানা ঝন ঝন করে মেঝের উপর খসে পড়ল। বাঁ হাতে বিরিঞ্চি রক্তঝরা ডান হাতখানা চেপে ধরল। তারপর আতঙ্কে বিহবল চোখ মেলে চেয়ে রইল রহস্যময় অন্ধকারের ভেতর। সামনেই কোথাও তার অদৃশ্য শত্রু মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য করছে তার প্রত্যেকটি চালচলন, তার প্রত্যেকটি কাজ। এই অলক্ষ্য আততায়ীর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা ছাড়া তার কোনো উপায় নেই। সহসা শ্রীমন্ত রায় আবার বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো বিরিঞ্চি, যা বলি তা মন দিয়ে শোনো। অনেক অপরাধ করেছ তুমি, তার জন্যে আজ তোমায় দণ্ড নিতে হবে। কিন্তু বিনা বিচারে শাস্তি আমি তোমায় দেব না। তোমার কি জবাবদিহি করবার আছে, আগে তাই শুনতে চাই। বিকৃত স্বরে বিরিঞ্চি বলল, সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও শ্রীমন্ত রায়, অমন করে কাপুরুষের মতো আড়ালে থেকো না। কাপুরুষ? এ কথা অন্তত তোমার মুখে মানায় না বিরিঞ্চি। হাটলোর ফাঁকা পাট গুদামে পেছন থেকে আমার পিঠে ছোড়া মারবার সময় এ বীরত্ব তো তোমার ছিল না। বিরিঞ্চি বলল, থামো থামো, শুধু একটা কথার জবাব দাও। তুমি কি মানুষ নাকি প্রেত? মৃত্যুর ওপার থেকেই তুমি প্রতিশোধ নিতে এসেছ? শ্রীমন্ত রায়ের অলক্ষ্য কণ্ঠ আবার তীক্ষ্ণ ভয়ঙ্কর মুখর হয়ে উঠল। বলল, সে প্রশ্ন অবান্তর, কিন্তু ডান হাতটা খুইয়েছ বিরিঞ্চি, আবার বাঁ হাতটাও খোয়াতে চাও? হ্যাঁ, তোমার স্পষ্ট করে আমি দেখতে পাচ্ছি। পকেটে হাত দিতে চেষ্টা করো না। ওখানে তোমার পিস্তল আছে তা আমি জানি। এও জানি যে বাঁ হাতেও তুমি সব্যসাচীর মতো গুলি চালাতে পারো। সবহে বাঁ হাতটা পকেট থেকে টেনে বার করে আনলো বিরিঞ্চি।
কাঁপা গলায় বলল, তুমি কি বলতে চাও? সেটা বলতেই তো চেষ্টা করছি, কিন্তু তার আগে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। অস্থির হয়ে উঠলে নিজের ক্ষতি নিজেই আরও বেশি করে করবে। আশা করি সেটা বুঝতে পারছো। কি করতে হবে? হতাশ স্বরে বিরিঞ্চি জানতে চাইল। বসো ওই মেঝের ওপর। বিরিঞ্চি বসল। টের পেল তলায় একটা ঠান্ডা আঠার স্রোত। মুহূর্তে বিরিঞ্চির সারা শরীর কুঁকড়ে উঠল। নিতাই অথবা অনাদির রক্ত, অথবা দুজনেরই। কিন্তু এক তিল নড়ে বসতে তার সাহস হলো না। অদৃশ্য স্বর বলল, মনে আছে বিরিঞ্চি, একদিন এই শ্রীমন্ত রায় আদর্শ ভালো ছেলে ছিল। বন্ধু হয়ে তার কাছে তুমি এগিয়ে এলে। তারপর? বিরিঞ্চি বলল, ওসব কথা কেন? বাধা দিও না। মনে রেখো, আজ তোমার বিচার। গোড়া থেকে সব কথাই তোমায় শুনতে হবে। বিরিঞ্চি দীর্ঘশ্বাস ফেলল। বলল, বলে যাও। আমার টাকা ছিল, আমি ছিলাম সরল, ছিলাম নির্বোধ। নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে তুমি আমাকে নিয়ে ভিড়িয়ে দিলে রেসের মাঠে। যত বাজি হাঁটতে লাগলাম, টাকাগুলো যত পাখনা মেলে উড়ে যেতে লাগলো। যত আমি পালাতে চেষ্টা করতে লাগলাম, ততই আমায় তুমি আঁকড়ে রাখলে। দুঃখ ভোলবার জন্যে ধরালে মদ, সর্বনাশের রাস্তা সহজ করে দিলে। বিরিঞ্চি আবার উসখুস করে উঠল। দাঁড়াও বিরিঞ্চি, দাঁড়াও। শ্রীমন্ত রায়ের তিক্ত গলা শুনতে পাওয়া গেল। সেদিন ভিক্ষুক করে যদি তুমি আমায় ছেড়ে দিতে, তাহলে আমি তোমায় ক্ষমা করতাম। কিন্তু সেখানেই তুমি থামলে না। যখন তুমি আমাকে নিঃস্ব করে দিলে, তখন নিয়ে এলে লোভ। আর সেই লোভের ফাঁদে আমি অসহায়ের মতো পা দিলাম। বিরিঞ্চি জবাব দিল না। মদের নেশায় তখন আমার কাণ্ডজ্ঞান ছিল না। সেই সুযোগে একটা জালিয়াতির ব্যাপারে তুমি আমায় জড়িয়ে দিলে। তখন আমার ঘোর ভাঙল। দেখলাম এখন আমায় যে করে হোক তোমার হাত থেকে পালাতেই হবে। কিন্তু সে পথ তুমি আমার জন্য রাখনি। আমার মৃত্যুদণ্ড তোমার মুঠোর মধ্যে। যেসব কাগজপত্র তোমার কাছে ছিল, তা দিয়ে অনায়াসে তুমি আমাকে 7 বছর জেল খাটাতে পারতে। নিরুপায় হয়ে তোমার দয়াতেই নিজেকে আমি সঁপে দিলাম। কাতর গলায় বিরিঞ্চি বলল, ভুলে যাও শ্রীমন্ত, ভুলে যাও। ওসব পুরনো কথা কেন টেনে তুলছ? বলেছি তো, আজ তোমার বিচার। সব শুনতে হবে বিরিঞ্চি। সংক্ষেপেই বলবো, কিন্তু একটা শব্দও বাদ দেয়া চলবে না। পৃথিবীতে অনেক শয়তান জন্মেছে, কিন্তু তাদের মধ্যেও কিছু না কিছু মনুষ্যত্ব ছিল। কিন্তু ওসবের বিন্দুমাত্র বালায় তোমার ছিল না বিরিঞ্চি। এদিক থেকে তুমি নিরঙ্কুশ, তোমার কোনো তুলনা হয় না। শ্রীমন্ত, আজ তোমার গলা কাঁপছে কেন বিরিঞ্চি? কোনো অন্যায়, কোনো পাপেই তো তুমি কখনো এতটুকুও টলনি। আজ এ দুর্বলতা কেন তোমার? এখন যা বলছি নিঃশব্দে শুনে যাও। বিরিঞ্চি নিরুত্তর রয়ে গেল। আহত ডান হাতের তালুতে তীব্র যন্ত্রণা। বুড়ো আঙ্গুলের তলাকার হাড়টা গুঁড়ো হয়ে গেছে, এখনো রক্ত পড়ছে গড়িয়ে। সেটাকে প্রাণপণে টিপে ধরে বিরিঞ্চি বসে রইল। তারপর অদৃশ্য শ্রীমন্ত বলে চলল, তারপর থেকে আত্মরক্ষার কোনো উপায় আমার আর রইল না। নিরাপদে পেছনে বসে থেকে আমায় পাপের পথে ঠেলে দিতে লাগলে। চুরি, জুয়াচুরি, জালিয়াতি, ডাকাতি কিছুই বাদ গেল না। আর এমনই কায়দায় তুমি কাজগুলি করতে যে ধরা পড়লে আমি জেলে যাব। তোমার গায়ে কুটোটির আঁচড়ও লাগবে না।
খুব বুদ্ধিমানের মতো ব্যবস্থা, সন্দেহ কি? নির্বাক মুখে আমি তোমার প্রত্যেকটি আদেশ পালন করে চলতাম। জানতাম একবার যদি তোমার হুকুম অমান্য করি, তুমি আমায় 7 বছরের মতো জেলখানায় ঘানি ঘুরোতে পাঠিয়ে দেবে। থামো শ্রীমন্ত, বিরিঞ্চি আর্ত হয়ে বলল। আর কেন সব বলো, যেতে দাও সব কথা, যা হওয়ার হয়ে গিয়েছে। এবার এসো, নিতাইয়ের টাকাটা আমরা ভাগাভাগি করে নিই, রফা হয়ে যাক সব কিছু। ঘুষ? লোভ দেখাচ্ছ আমাকে? কিন্তু ও চালাকি পুরনো হয়ে গেছে বিরিঞ্চি হালদার, ওতে আর আমায় ভোলাতে পারবে না। তোমার কথার দাম কতখানি একটু আগেই অনাদি তার পরিচয় পেয়ে গেছে। আমাকে অত বোকা তুমি ভেবো না। বিশ্বাস করো, একবার সুযোগ দাও আমাকে, বিরিঞ্চি প্রার্থনা করল। সুযোগ? সে তো তুমি পেয়েছো বিরিঞ্চি। আর নয়, সব সুযোগেরই একটা সীমা আছে। ওসব কথা এখন থাক। হ্যাঁ, যা বলছিলাম, আমার প্রতি শেষ কর্তব্য তুমি পালন করলে কেশবদাস মাগনিরামের ব্যাপারে। আমাকে ছোড়াটা ঠিকই মেরেছিলে তোমরা, কিন্তু কপাল জোরে আমি বেঁচে গেলাম। কি করে? সে অনেক কথা, কিন্তু তারপরেই মনে হলো তোমরা 3 জন, তুমি, অনাদি আর নিতাই, তোমাদের কাছে আমার অনেক ঋণ। সে ঋণ আমায় শোধ করতেই হবে। বিশেষ করে তুমি আমার সর্বশ্রেষ্ঠ মহাজন। বিরিঞ্চি চিৎকার করে উঠল, আমায় ছেড়ে দাও শ্রীমন্ত, এ টাকার সবটা তুমি নাও, শুধু আমাকে মুক্তি দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? তোমাকে ক্ষমা করবার পরিণাম কি আমি কি তা জানি না বন্ধু? গোখরোর মতো তুমি আমায় খুঁজে বেড়াবে, তোমাকে হাড়ে হাড়ে আমি চিনি। আর আমাকে যদি তুমি নাই পাও, আমার মতো আরও কতজনের সর্বনাশ যে তুমি করবে তার তো হিসেব নেই। আইন তোমায় ধরতে পারবে না, তুমি এতটাই সতর্ক। কাজেই আজ আমার কাছ থেকে তোমায় দণ্ড নিতে হবে। শ্রীমন্ত, উঠে দাঁড়াও বিরিঞ্চি, বজ্রের মতো আদেশ এলো। শ্রীমন্ত, উঠে দাঁড়াও, নইলে গুলি করব। বিরিঞ্চি মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো। ডান দিকে ঘুরে দাঁড়াও। আমাকে কোথায় নিয়ে যেতে চাও শ্রীমন্ত? এখনই জানতে পারবে। ডান দিকে ফেরো। হ্যাঁ, আরো 2 পা। এবার হাঁটতে আরম্ভ করো। পালাতে চেষ্টা করো না বিরিঞ্চি। মনে রেখো, আমার অশরীরী চোখ আর হাতের রিভলভার তোমার সব কিছু লক্ষ্য করছে। বিরিঞ্চি অন্ধকারে অন্ধের মতো হাঁটতে লাগলো। আর একটু ডাইনে। হ্যাঁ, আরো 2 পা চলো। চলো চলো বিরিঞ্চি। বিরিঞ্চি চলতে লাগলো। পোড়া বাড়ির আবর্জনায় হোঁচট খেতে খেতে পায়ের তলায় জঙ্গল মাড়িয়ে মাড়িয়ে চলতে লাগলো। দাঁড়াও, আবার কঠোর কণ্ঠের আদেশ এলো। বিরিঞ্চি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়ালো। আমি অশরীরী কিনা জানতে চেয়েছিলে? এইবার জানতে পারবে। তোমার কাছে টর্চ আছে? বিরিঞ্চি বিহবল স্বরে বলল, আছে। এবার সেটা জ্বালতে পারো। পকেট থেকে আড়ষ্ট হাতে টর্চ বের করল বিরিঞ্চি। আলো ফেলল অদৃশ্য স্বর যেদিক থেকে আসছিল সেই দিকে। কিন্তু মুহূর্তের সেই আলোতেই বিরিঞ্চির মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। মাত্র 4-5 হাত দূরেই যে দাঁড়িয়ে আছে সে শ্রীমন্ত নয়, একটা নরকঙ্কালের মুখ। ভয়ঙ্কর কালো রক্তাক্ত হাতে একটা উদ্যত পিস্তল। তার মুখের অস্থির দাঁতগুলোই
প্রেতের হাসি বাজছে। হাত থেকে টর্চটা পড়ে গেল। একটা বোবা আর্তনাদ করে পিছিয়ে গেল বিরিঞ্চি। সঙ্গে সঙ্গেই আর একটা আর্তনাদ চারদিক মুখর করে দিল। ঠিক পেছনেই পোড়ো কুয়াটার মধ্যে সে উল্টে পড়ল। আছড়ে পড়ল 12 হাত নিচের শুকনো পাটকেল ভরা গর্তটার মধ্যে। পড়ার সঙ্গে সঙ্গেই ঘাটটা মটকে গেল তার। কালো হাত তার পড়ে যাওয়ার টর্চটা তুলে নিয়ে কুয়োর মধ্যে ফেলল। ওই সে চেয়েছিল, বিরিঞ্চির বিষাক্ত রক্ত নিজের হাতে সে ঝরাতে চায়নি। ঘাড় মটকে পড়ে কুয়োর তলায় ঝুলে আছে বিরিঞ্চি। আর টর্চের আলোয় স্পষ্ট দেখা গেল ভাঙা ইটের ভেতর থেকে সক্রোধে গলা বার করে এক বিশাল দুধরাজ গোখরো বিরাট ফনা তুলে বিরিঞ্চির অসাড় দেহে একটার পর একটা ছোবল মেরে চলেছে। টর্চের আলোয় তার হিংস্র চোখ দুটো ঝিলমিল করে উঠল একবার। বাইরে ঝাঁঝা করছিল রোদ। নিজের কোয়ার্টারে হাঁ করে ঘুমোচ্ছেন গণেশবাবু। মুখের সামনে অনেকগুলি মাছি উঠছিল ভন ভন করে। তাদের জ্বালায় বিরক্ত হয়ে মাঝে মাঝে জেগে উঠেই আবার ঝিমিয়ে পড়ছিলেন তিনি। সামনে টেবিলের ওপরে একখানা কাগজ, কি সব লেখা রয়েছে। এখান থেকে বদলি হবার জন্যে গণেশবাবু দরখাস্ত লিখছিলেন। লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছেন। ভেজানো দরজাটা খুলে নিঃশব্দ পায়ে একজন লোক ঢুকল। রেলের খালাসির মতো জাঙ্গিয়া পরা। দেখলে সাধারণ একজন কুলি ছাড়া আর কিছু মনে হয় না। একবার আর চোখে সে নিদ্রিত গণেশবাবুর দিকে তাকালো। তারপরে একখানা খাম আর একটা ছোট প্যাকেট বিছানার ওপরে রেখে তেমনি নিঃশব্দে বের হয়ে গেল। একটু পরেই মানিকপুর স্টেশনে এলো 1:30টার ট্রেন। স্টেশন ছেড়ে বেরিয়ে চলে গেল। আর গণেশবাবুর ঘুম ভাঙল তারও প্রায় 2.5 ঘন্টা পরে, প্রায় বেলা 4টের সময়। তখনই তার চোখে পড়ল সেই প্যাকেটটা আর সেই চিঠিখানা। গণেশবাবু সবিস্ময়ে বললেন, এ কি? এগুলো এখানে কে রেখে গেল? আগে তিনি প্যাকেটটা খুললেন, আর খোলা মাত্রই ভীত বিস্ময়ে তার কণ্ঠরোধ হয়ে এলো। প্যাকেটের ভেতর থেকে পড়ল রবারের মস্ত মস্ত 2টো দস্তানা, কঙ্কালের মাথা আঁকা একটা মুখোশ। দস্তানা দুটো সাধারণ হাতের প্রায় দ্বিগুণ। তার উল্টো পিঠে গদের আঠায় কতগুলো লোম আটকানো, আর তার মাঝে মাঝে লাল রং দেওয়া। সবটা মিলে মনে হয় সেটা যেন রক্তরঞ্জিত। গণেশবাবু জিনিসগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর আড়ষ্ট হাতে খুললেন খামখানা। তার ভেতরে এই চিঠিখানা ছিল। প্রিয় গণেশবাবু, গত 1 সপ্তাহের মধ্যে আপনাদের এখানে অনেকগুলো ব্যাপার ঘটে গেছে, যেগুলো আপনাদের কাছে একটা বিচিত্র রহস্য মাত্র। কয়েকজন মানুষের প্রাণ গেছে, ঘটেছে কতগুলো শোচনীয় দুর্ঘটনা। দুর্ভাগ্যক্রমে আপনিও সে দুর্ঘটনার হাত একেবারে এড়াতে পারেননি। সেদিন আমি সময় মতো এসে পড়তে না পারলে ও শয়তান দুটোর গ্রাস থেকে কিছুতেই আপনাকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমি কে, সেই পরিচয়টা দেবার জন্যেই এই চিঠিখানা আপনাকে লেখা। এ থেকেই যা কিছু ঘটেছে তার রহস্যভেদ হয়ে যাবে। আমি এখানকার সকলের বিভীষিকা। আমি সেই কালো হাত। চমকে উঠবেন না, আমি ভূত নই, প্রেত নই, কিছুই নই। নই যে তার প্রমাণ ওই আলতা রাঙানো রবারের দস্তানা আর ওই মুখোশ।
আজ ওদের প্রয়োজন ফুরিয়েছে, তাই আজ থেকে আবার আমি আপনাদের মতোই রক্ত মাংসের মানুষ। আমি শ্রীমন্ত রায়। কালো হাত রূপে একটা মানুষকে আমি খুন করেছি। একটা মানুষকে না, একটা হিংস্র ভয়ঙ্কর পশুকে। তবু আমি নরহত্যা করেছি। এ পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কেমন করে আপনাকে তা জানিয়ে লাভ নেই, শুধু যেটুকু জানাবার সেটুকুই লিখছি। আমি শ্রীমন্ত রায়, ভদ্রলোকের ছেলে। বিশিষ্ট বনেদি পরিবারে আমার জন্ম। লেখাপড়াও যথেষ্ট শিখেছিলাম, কিন্তু ভদ্রলোকের মতো জীবনযাপন আমি করতে পারিনি। কুসঙ্গে পড়ে অধপাতে গেলাম। সুনাম গেল, সব গেল। অথচ টাকার কোনো অভাব ছিল না। দুশ্চরিত্র লোকের কোথাও জায়গা জোটে না, আমারও জুটল না। দেনার জ্বালায় মাথার চুল অবধি বিকিয়ে যাচ্ছে, অথচ কোনো উপায় নেই। আমি যেন উন্মাদ হয়ে উঠলাম। এই পতনের মূলে ছিল বিরিঞ্চি আর নিতাই সরকার, শয়তান বিশ্বাসঘাতক। এরা দুজনেই আমাকে পাপের পথ দেখিয়ে দিল। অধোগতির যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেল। চুরি, বাটপাড়ি, বদমাইশি সব শুরু করলাম। শেষে কেশবদাস মাগনিরামের সিন্দুক ভেঙে 25,000 টাকা লুট করলাম। সেই টাকার বখরা নিয়ে গন্ডগোল দেখা দিল। বিরিঞ্চি আর নিতাই যে শয়তান তা আমি জানতাম, কিন্তু কত বড় শয়তান তা আমার জানা ছিল না। বাইরে থেকে আরও একটা বদমাইশকে সে জুটিয়ে আনলো, সে অনাদি। এই অনাদি ও বিরিঞ্চিকে আপনি চেনেন। সেই দুজন পুলিশ অফিসার সেজে আপনার স্টেশনে এসে জাঁকিয়ে বসেছিল। তারপর আপনাকে খুন করে মেল লুট করবার চেষ্টা করেছিল, কিন্তু সে পরের কথা। আগের ঘটনায় বলা যাক। ওই 3টে কাপুরুষ মিলে একটা পোড়ো বাড়িতে পেছন থেকে আমাকে ছোড়া মারল। তারপর দরজায় শিকল টেনে দিয়ে পালিয়ে গেল। ওরা নিশ্চিত ভেবেছিল আমি মরে গেছি। আমার আঘাত সাংঘাতিক হয়েছিল, মরে যাওয়াই ছিল স্বাভাবিক। তবু আমি বাঁচলাম। ভাগ্যক্রমে একটু পরেই ও বাড়িতে আমার একটি বন্ধু এসে পড়ে। বহু সেবা যত্ন করে সে আমাকে বাঁচিয়ে তোলে। আমি বেঁচে উঠলাম, কিন্তু প্রতিশোধের কথা ভুলতে পারলাম না। খুঁজতে লাগলাম রাক্ষস 3টেকে। নিতাই সরকার সবচাইতে ধূর্ত। বিরিঞ্চি আর অনাদিকেও সে কলা দেখিয়েছিল। তাই নিতাইয়ের শত্রু দাঁড়ালো 3 জন, আমারও 3 জন। আজ আমারই জিত হয়েছে, 3 শত্রুই নিপাত হয়েছে। আমি নিতাইয়ের খোঁজে এলাম। সে রাত্রির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। তারপর অনাদি আর বিরিঞ্চি এলো তাদের কার্যোদ্ধার করতে। আমি দেখলাম আশ্চর্য যোগাযোগে 3 শত্রুই আমার মুঠোর মধ্যে এসে পড়েছে। ওরা ওয়েটিং রুমে এসে আস্তানা গাড়ল। ওদের কথাবার্তা শোনার জন্যে আমাকে কৌশল করে গিরিধারীর পোশাকটা জোগাড় করতে হলো। শুনলাম সব, বুঝলাম ওদের মতলব। সেই সঙ্গে এও ঠিক করলাম, হয় ওদের একদিন, নয় আমারই একদিন। কোথায় থাকতাম আমি? সুন্দরপুর বাজারে। মুসলমান ফকির সেজে রাত্রে বেরোতাম অভিযানে। যেদিন বিরিঞ্চি আর অনাদি ডাক লুট করতে এবং আপনাকে খুন করতে চেষ্টা করে, সেদিন বাইরে থেকে গুলি করে আমি ওদের চক্রান্ত ব্যর্থ করেছিলাম। গিরিধারীকে বাঁচাতে পারিনি, সে দুঃখ আমার রয়ে গেল। কিন্তু গণেশবাবু, হয়তো আপনার মনে আছে, প্রথম দিন ধন্যবাদ জানিয়ে বলেছিলাম আপনাকে পুরস্কার দেব। সে পুরস্কার দিয়েছি, আপনার প্রাণ বাঁচিয়েছি সেদিন। আমি খুনি বটে,
আমাকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু আপনাকে যে দুটো পিশাচের হাত থেকে বাঁচাতে পেরেছি এ গৌরব চিরদিন আমার থাকবে। দুটো পিশাচ? হ্যাঁ, পিশাচ বই কি, কিন্তু পিশাচ হিসেবে বিরিঞ্চির তুলনা হয় না। পাছে বখরা নেয়, এই জন্যে আহত অনাদিকে নীলকুঠির জঙ্গলে সে খুন করল। তার মতো বিশ্বাসঘাতক পৃথিবীতে খুব বেশি জন্মেছে বলে মনে হয় না। তারপর ওই নীলকুঠিতেই নিতাই সরকারকে ভয় দেখিয়ে সে চেক লিখিয়ে নিল, নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করল। ভালোই হলো, ষাঁড়ের শত্রু বাঘে মারল, নইলে ও দুটোকে খুন করার অপরাধও আমাকেই বইতে হতো। তারপর আমার কাজ আমি করলাম, আমি শেষ করলাম বিরিঞ্চিকে। এজন্যে অনুতাপ করি না। ও পাষণ্ডকে ইংরেজের আইন কোনোদিন ছুঁতেও পারত না, কাজেই আমাকেই ওর বিচার করতে হলো। অপরাধী হতে পারি, কিন্তু মনে আমার কোনো গ্লানি নেই। যে 15,000 টাকার জন্যে এত রক্তপাত, সে টাকা আমার হাতের মুঠোয়। কিন্তু ও পাপের ধনে আমার লোভ নেই। আমি বুঝেছি অন্যায়ের টাকা কত অন্যায়কে টেনে আনে। একটা পাপ কত পাপকে জমিয়ে তোলে। নিতাইয়ের বিশ্বাসঘাতকতায় আমার চোখ খুলে গেছে। ও টাকা জনহিতকর প্রতিষ্ঠানগুলোকে আমি বিলিয়ে দেব মনন্তরে মুমূর্ষ বাংলাদেশের ক্ষুধিতদের ভেতরে। কালো হাতে রাজ থেকে মৃত্যু হলো। শ্রীমন্ত রায় নতুন রূপে আজ বাঁচতে চেষ্টা করবে দেশের আর দশের সেবায়। জীবনে কোনোদিন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না, যদি হয়ও আপনি আমাকে চিনতে পারবেন না। আমি জানি এরপরে ওখানে পুলিশি তদন্তের ঢেউ এসে যাবে। বহু নিরীহ লোক অনর্থক হয়রান হবে। আপনি এই চিঠি তাদের দেখাবেন, বলবেন 3টি মৃতদেহ পাওয়া যাবে নীলকুঠির জঙ্গলে, একটিকে পাওয়া যাবে পুরনো কুয়োটার মধ্যে। সেই বিরিঞ্চি পাপচক্রের নেতা। আর জানবেন আজ থেকে মানিকপুর সুন্দরপুরের সমস্ত রহস্যের ওপর শেষ জবনিকা পড়ে গেল। আপনাকে আবার ধন্যবাদ, আমার সশ্রদ্ধ নমস্কার। আশীর্বাদ করবেন। শ্রীমন্ত রায়ের হাত থেকে মন থেকে যেন এই রক্তের দাগ মুছে যায়, যেন সহজ স্বাভাবিক মানুষ হয়ে মানুষের কল্যাণে সে বেঁচে থাকতে পারে। ইতি শ্রীমন্ত রায়। চিঠিখানা শেষ করে গণেশবাবু দুহাত তুলে নমস্কার করলেন।